ইউনিট টু। ইউনিট টু ফার্স্ট ইউনিটের নাম কি বলেছিলাম? ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ, তাই তো? এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ইউনিট টু, কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে অ্যাকচুয়ালি কিছু কিছু বইতে দুটো চ্যাপ্টার থাকে, কিছু কিছু বইতে তিনটে চ্যাপ্টার। আমাদের বইতে সম্ভবত, তোমাদের ছায়ার বইতে সম্ভবত তিনটে চ্যাপ্টার দেওয়া আছে। প্রথমটা ওহমস ল এর চ্যাপ্টার, তারপরেরটা হচ্ছে কেভিএল কেসিএল এর চ্যাপ্টার, তারপরেরটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড এনার্জির চ্যাপ্টার। ঠিক আছে, এই তিনটে চ্যাপ্টার নিয়ে আমাদের এই কারেন্ট ইলেকট্রিসিটি মডিউলটা তৈরি। চাইলে লোকজন একটা চ্যাপ্টারের মধ্যে এটাকে করিয়ে দিতে পারে, তো আমরা আস্তে আস্তে করে চ্যাপ্টারটা শিখবো। আর দারুণ ইন্টারেস্টিং টপিক। সার্কিট নিয়ে তোমাদের যার যা ডাউট আছে এই মডিউলের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিসটা খুব বেশি করে করতে হবে এবারে, ঠিক আছে? আর তোমাদের আগের চ্যাপ্টারে ওই যে সেই ক্যাপাসিটারের একটা কমপ্লিকেটেড প্রবলেম করিয়েছিলাম, এই চ্যাপ্টারে ওই রকমের প্রচুর প্রবলেম করাবো আমি, সেই জন্য অফলাইনটা খুব দরকার বিশেষ করে। আর মানে সার্কিট নিয়ে অনেকের ওই সিরিজ প্যারালাল নিয়ে এখনও সমস্যা থেকে যাচ্ছে, এটা সামনাসামনি ছাড়া হবে না। তো ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি আমরা, হেডিং দাও তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। এটার চ্যাপ্টার ওয়ান, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। চ্যাপ্টার ওয়ান, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। ইংলিশে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল। ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল, তোমরা ছোটোবেলায় সবাই কিন্তু ওহমস ল পড়েছো। ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল। আগের চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স তোমাদেরকে বলি, মানে সবচেয়ে বড় ডিফারেন্স যেটা, সেটা হলো আগের চ্যাপ্টারটা ছিল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রো কথাটা কোত্থেকে এসছে? ইলেকট্রন থেকে এসছে, তাই তো? ইলেকট্রন মানে কি? একটা চার্জ, সে নেগেটিভ হোক বা যাই হোক না কেন। আর স্ট্যাটিক্স কথাটার মানেটা কি? যেটা স্থির অবস্থা, স্থির অবস্থার কথা বলা হয়, স্থির। তো যেখানে আধানগুলো স্থির অবস্থায় থাকে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। আর এই যে কারেন্ট ইলেকট্রিসিটি, এই ব্যাপারটা কি? মানে এখানে কিন্তু আধানগুলো স্থির অবস্থায় নেই, এখানে আধানগুলো কিন্তু প্রবাহিত হচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। সেখান থেকে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের কনসেপ্টটা এসছে। তাহলে আগের চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের মধ্যে মেন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে আগের চ্যাপ্টারে চার্জগুলো স্থির অবস্থায় ছিল, কিন্তু এই চ্যাপ্টারে চার্জগুলো কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে। দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড মেন ডিফারেন্স বিটুইন দিস টু ইউনিটস অর দিস টু মডিউলস। ভালো, তো প্রথমেই আমি শুরু করছি তড়িৎ প্রবাহ নিয়ে। তড়িৎ প্রবাহ নিয়ে আজকে আমরা প্রথমেই শুরু করছি। তোমাদের মনে থাকবে যেদিনকে আমি প্রথম ইলেকট্রিক পোটেনশিয়ালের চ্যাপ্টারটা করাচ্ছিলাম, মানে আগের মডিউলের সেকেন্ড চ্যাপ্টার, সেখানে আমি বলেছিলাম যে ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটা কি, তড়িৎ বিভব, কালকে কোশ্চেনও দিয়েছিলাম যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়। কি বললাম? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, এই পরিমাণ কার্যটা কে করে? এই পরিমাণ কার্যটা করে হচ্ছে বহিস্থ সংস্থা, যেটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল এজেন্ট। আচ্ছা, অনেকে বলে এই বহিস্থ সংস্থা ব্যাপারটা কি? ধরো আজকে আমরা আমরা ধরো একক ধনাত্মক আধানটাকে নিয়ে আসছি, তাহলে আমরা বহিস্থ এজেন্ট বা এক্সটার্নাল এজেন্ট বা বহিস্থ সংস্থা। একক ধনাত্মক আধানটাকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, কাকে করতে হচ্ছে? এই বহিস্থ সংস্থাকে। উক্ত পরিমাণ কার্যকে বলা হয় এই বিন্দুর বিভব, তাই তো? এই যে বিভব জিনিসটা, বিভব জিনিসটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? বিভব জিনিসটা রিপ্রেজেন্ট করে যে তোমার কাছে কোনো একটা আধান থাকলে, বা আধান যদি নেই ধরে নাও, তুমি ধরো একটা বিন্দু, তোমার যে বিভবটা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে বা সেটা ইয়ে করে যে তুমি কোনো একটা অন্য বস্তুকে আধান দেবে না আধান নেবে। যেমন তোমাদের যদি মনে থাকে ছোটোবেলায় যখন তোমাদের থার্মোমেট্রি বা ওই টেম্পারেচারের চ্যাপ্টার পড়ানো হয়েছে, তখন বলা হচ্ছে যে উষ্ণতা জিনিসটা কি? উষ্ণতা হচ্ছে যে কোনো পদার্থের এমন একটি ধর্ম যেটা থেকে আমরা বুঝতে পারি যে এটা অন্য কোনো বস্তুকে তাপ দেবে না তাপ নেবে। যদি অন্য একটা বস্তুর সাপেক্ষে তোমার উষ্ণতা কম হয় তাহলে তুমি কি করবে? তুমি সেই বস্তুর থেকে তাপ নেবে। যদি অন্য কোনো বস্তুর সাপেক্ষে তোমার উষ্ণতা বেশি হয় তাহলে তুমি সেই বস্তুকে তাপ দেবে। এটা হচ্ছে টেম্পারেচার। সেরকমভাবে কোনো একটা বস্তুর বিভব নির্ধারণ করে যে সে অন্য বস্তুকে আধান দেবে নাকি অন্য বস্তুর থেকে আধান নেবে। সেইটাকে বোঝার জন্য সবচেয়ে ভালো হয় যদি আমরা আবার আগের চ্যাপ্টারের মতোই জল দিয়ে বোঝার চেষ্টা করি। তোমাদের তো ক্যাপাসিটারের চ্যাপ্টারেও আমি জল সিলিন্ডার এগুলো বলেছিলাম। ধরো একটা জলের ট্যাঙ্ক রয়েছে,
এটা আরেকটা জলের ট্যাঙ্ক, ওর সঙ্গে ইন্টারনালি কানেক্টেড, একই রকম দেখতে। ঠিক আছে, এরা ইন্টারনালি কানেক্টেড। এবার এইখানটায় আমি ধরে নিচ্ছি জলের মানটা বেশি রয়েছে, উচ্চতা যেটাকে বলে, এখানে জলের উচ্চতাটা বেশি রয়েছে। এই সিলিন্ডারটার আমি নাম দিচ্ছি এ, এই সিলিন্ডারটার আমি নাম দিচ্ছি বি। এখানে জলের উচ্চতাটা বেশি রয়েছে, তার হাইটটাকে আমি ধরলাম VA। আর এখানে জলের উচ্চতাটা কম রয়েছে, হাইটটাকে আমি ধরলাম VB। এবার তোমরা খুব ভালো করেই জানো যে জলের একটা ধর্ম হচ্ছে, বা যে কোনো তরল পদার্থের একটা ধর্ম হচ্ছে, যদি ইন্টারনালি কানেক্টেড কয়টা টিউবের মধ্যে ওকে রাখা হয়, ইন্টারনালি কানেক্টেড যদি কোনো টিউবের মধ্যে ওদেরকে রাখা হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই ওরা নিজেদের উচ্চতাটাকে সমান রাখার চেষ্টা করে। তো কী হবে, এইখান দিয়ে এখানে জলের প্রবাহের জন্য জলগুলো দেখো ইন্টারনালি কানেক্টেড রয়েছে, সেই জন্য ওরা দেখছে এদিকে জলের উচ্চতাটা বেশি, এদিকে জলের উচ্চতাটা কম, মানে উচ্চতা VA-টা বেশি আর VB-টা কম। তাহলে কি হবে, জলগুলো আস্তে আস্তে এই দিকের বাঁ দিকের সিলিন্ডারটা থেকে ডান দিকের দিকে ফ্লো করতে থাকবে। কেন ফ্লো করবে, যাতে এদিকের উচ্চতা একটু কমে আর এদিকের উচ্চতা একটু বাড়ে, এদিকের উচ্চতা কমে গিয়ে এদিকের উচ্চতা বেড়ে গিয়ে যেন ওদের মধ্যে জলের উচ্চতাটা সমান হয়ে যায়, এর জন্য জলের প্রবাহ হতে থাকে, এর জন্য জলের প্রবাহ হতে থাকে। সেরকমভাবে আমি যদি তোমাদেরকে বলি, আবার যদি টেম্পারেচার দিয়ে তোমাদেরকে বলতে চাই, একটা ধরো ঠান্ডা বস্তু রয়েছে, একটা গরম বস্তু রয়েছে, সব সময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যদি দুটোকে টাচ করা হয়, সব সময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে, মানে উষ্ণ বস্তু থেকে নিম্ন বস্তুর দিকে, সব সময়ের জন্য, মানে উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উচ্চতার বস্তুর দিকে তাপের প্রবাহ হয়। কেন প্রবাহটা হয়, যাতে দুটো বস্তুর উষ্ণতা সমান হয়ে যায়। এখানে জলের প্রবাহ কেন হচ্ছে, জলের প্রবাহ এই জন্য হচ্ছে যাতে দুটো সিলিন্ডারে জলের উচ্চতাটা সমান হয়ে যায়। আমি কিন্তু একবারও বলছি না যে জলের পরিমাণটা সমান হয়ে যায়, আমি বলছি জলের উচ্চতাটা যাতে সমান হয়ে যায়। ওই আগের চ্যাপ্টারে আমরা ওই কমন পোটেনশিয়াল মানে সাধারণ বিভব পড়ার সময় এই টপিকটা অলরেডি একবার পড়েছি। ভালো, এবার ধরে নাও সেরকমভাবে কোনো একটা সার্কিটে বা কোনো একটা জায়গায় এরকম দুটো পয়েন্ট রয়েছে, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। আমি ধরে নিলাম এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে VA এবং এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে VB। যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো, আচ্ছা এই পয়েন্টের পোটেনশিয়াল VA মানে কি, VA মানে হচ্ছে কোনো একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে আনতে আমাদের VA পরিমাণ কার্য করতে হয়। খুব ভালো কথা। সেরকমভাবে VB মানে কি, তার মানে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে নিয়ে আসতে VB পরিমাণ কার্য করতে হয়। তো আমরা দুটো বিন্দুর বিভবকে তো বার করে নিয়েছি, খুব ভালো কথা। এখন যদি এই দুটো বিন্দুকে আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, পরিবাহী তার দ্বারাই কিন্তু যুক্ত করতে হবে, যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে যে কোনো ধনাত্মক আধান, যে কোনো ধনাত্মক আধান এই A বিন্দু থেকে B বিন্দুর দিকে মুভ করবে। অ্যাট দ্য সেম টাইম যে কোনো ঋণাত্মক আধান B বিন্দু থেকে A বিন্দুর দিকে মুভ করবে, যদি এইটার বিভবটা বেশি হয়, এটার বিভবটা কম হয়। মানে আমি যদি মনে মনে ধরেই নিই যে এটা হচ্ছে উচ্চ বিভব মানে হাই পোটেনশিয়াল বা হায়ার পোটেনশিয়াল, আর এটা হচ্ছে নিম্ন বিভব, যদি আমি ধরে নিই উচ্চ বিভব আর নিম্ন বিভব, তাহলে সব সময় জানবে যে একক মানে ধনাত্মক আধানগুলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে মুভ করে, আর ঋণাত্মক আধানগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে মুভ করছে। তো এটার ক্ষেত্রে আমাদের মেনটেন করতে হবে যে VA গ্রেটার দেন VB। তাহলে কী হবে, ধনাত্মক আধানগুলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ঋণাত্মক আধানগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে মুভ করছে। দ্যাটস ইট। জলের সঙ্গে এইটা হচ্ছে আধানের সম্পর্ক। তাহলে আমি আবারও বলছি, কথাটা কিন্তু মনে রেখো যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান মুভ করে, সেরকমভাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঋণাত্মক আধান মুভ করে। যদি আমি ইলেকট্রনের কথা বলি, ইলেকট্রনের প্রবাহ তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে, স্যার ইলেকট্রনের প্রবাহ সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে। অ্যাট এ সেম টাইম তাহলে আমি যদি বলি, তাহলে কারেন্টের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, ছোটোবেলা থেকে পড়ছি আমরা, ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে যায় কারেন্ট। কারণ সত্যি কথা বলতে তোমাদেরকে বলি, ইলেকট্রিক কারেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কিছু আবিষ্কারই হয়নি, ইলেকট্রিক কারেন্ট কিন্তু অ্যাকচুয়ালি আগে কিছু আবিষ্কারই হয়নি, আগে কিন্তু আমরা ইলেকট্রনের প্রবাহ দিয়েই বলি। এই যে আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিসিটি, এই টার্মগুলো এসছে কোথা থেকে ভেবে দেখো, এই সব টার্ম কিন্তু এসছে ইলেকট্রন থেকে। ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি, ইলেকট্রন থেকে ইলেকট্রনিক্স, ইলেকট্রন থেকে ইলেকট্রিক্যাল, এভরিথিং। তো
তো ইলেকট্রন থেকেই হচ্ছে এই আধানের বা কারেন্টের সৃষ্টি। পরবর্তীকালে দেখা গেল যে ইলেকট্রনগুলো ঠিক যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে পজিটিভ পোলারিটি তৈরি হচ্ছে। ওই পজিটিভ পোলারিটির জন্যই তো আমাদের ফ্যান লাইট সব কিছু জ্বলে। এই যে আমাদের বাল্ব জ্বলছে কেন? পজিটিভ পোলারিটির জন্য জ্বলছে, তাই না? তার মানে ইলেকট্রন ওদিক থেকে সরে যাচ্ছে, ওখানটায় পজিটিভ পোলারিটি তৈরি হচ্ছে, তাই জন্য ওই লাইটগুলো জ্বলে উঠছে। তাই জন্য আমরা তখন ভাবলাম আচ্ছা তাহলে যেদিকে ইলেকট্রন যাবে তার উল্টো দিকে কারেন্ট যাবে। সেই জন্য ফর দ্য মডিফিকেশন ইন দিস চ্যাপ্টার, এটা তো আমরা আগেও দেখেছি যে পজিটিভ আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর নেগেটিভ আধান স্পন্টেনিয়াসলি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই মডিফিকেশনটা আমরা কী করবো, এটা নোট করে নিয়েছিলে সবাই? নোট করেছিলে? হ্যাঁ। কথা কাটছে রে আবার। Kiss me. ওকে, নেক্সট। এবার ধরে নাও এই একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট, হ্যাঁ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এটা ধরে নিচ্ছি উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এটার পোটেনশিয়াল ভি এ, এটার পোটেনশিয়াল ভি বি। তাহলে কি হবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সবসময় ইলেকট্রন ফ্লো করবে, তাই তো? ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ফ্লো করবে, মনে রাখো, ইলেকট্রন ইলেকট্রন। আর ঠিক তার উল্টো দিকেই ফ্লো করবে কনভেনশনাল কারেন্ট বা তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, মনে রাখবে, তড়িৎ প্রবাহ। ইংলিশে কি বলে? কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, দ্যাটস ইট, তড়িৎ প্রবাহ। করে রাখো। তাহলে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা লিখি, তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝতে পারছি? এই যে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন মানে কি, এটা নেগেটিভ চার্জ, আর ইলেকট্রন যেদিকে যায়, নেগেটিভ চার্জ যেদিকে যায়, ঠিক তার উল্টো দিকেই পজিটিভ চার্জ যায়। ইলেকট্রন যেদিকে যাবে ঠিক তার উল্টো দিকেই পজিটিভ চার্জ যাবে। এই যে পজিটিভ চার্জগুলো যাচ্ছে, এই যে পজিটিভ চার্জগুলো, যেমন তোমরা ছোটোবেলায় পড়েছো না 11-এ, যে ওই যে ফোটন কণাগুলো আসছিল, সেগুলোকে আমরা কি বলি? ফোটনের গতি বলি না? একসঙ্গে আলোক শক্তি বলি। আলোক এসে পড়ছে, অনেকগুলো ফোটন কণা মিলেই তো আলো হয়। সেরকমভাবে এই যে অনেকগুলো আধান একসঙ্গে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ প্রবাহ। তো লেখো, তড়িৎ প্রবাহের সংজ্ঞা লেখো। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, তাড়াতাড়ি লিখবে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িতাধানের প্রবাহকে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িতাধান, ঠিক আছে, স্পেলিংটা কি হবে? তড়িতাধান সন্ধি। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িতাধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয়, তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে অনেকগুলো আধান যখন একসঙ্গে প্রবাহ করছে, সেটাকেই বলছি আমরা তড়িৎ প্রবাহ, আর কিচ্ছু না। নেক্সট লেখো, তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। একটা কথা তোমাদেরকে বলি, পরীক্ষায় যদি তোমাদেরকে কুলম্বের সূত্র লিখতে দেয়, সূত্রের সঙ্গে সঙ্গে ওই আধানগুলো দিয়ে এক্সপ্রেশনটা তো লিখে দেখাতে হবে, তাহলে নাম্বার পাবো এমনি এমনি? শুধু সূত্রটা লিখে দিয়ে আসলাম তাহলে হবে? আচ্ছা, 1 কুলম্ব আধানের যখন সংজ্ঞা লিখতে দিচ্ছি, দেখাতে হবে না যে 1 কুলম্বের জায়গায় আমরা কি করে পেলাম যে বলের মানটা 9 × 10⁹ নিউটন। এগুলো না দেখালে হবে না। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা কি বোঝার চেষ্টা করবে। ধরো একটা কন্ডাক্টর রয়েছে পাইপের মতো, এটা ধরো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, এটাও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যার মান হচ্ছে ধরে নিলাম ক্যাপিটাল এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি ধরে নিলাম ক্যাপিটাল এ, মন দিয়ে শুনবে। এবার ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টি সময়, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টি সময়, ছবিটা পরে আঁকলেই হবে, আগে সংজ্ঞাটা লিখে নেবে তারপরে। টি সময় আমি ধরে নিচ্ছি এখান দিয়ে আধান ফ্লো করছে কিউ। টি সময়
প্রবাহিত আধান কিউ একক। ঠিক আছে, একটা কথা বলো, সেই তোমাদের ক্লাস 11 থেকে আমি একটা জিনিস বলছি যে ধরো আমি আজকে গেলাম 4 সেকেন্ডে গেলাম ধরো 8 মিটার, ঠিক আছে, তাহলে আমার গতিবেগ কত তোমরা কি করে বার করো? 8 মিটার বাই 4 সেকেন্ড, কেন হয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাই তো? তার মানে তোমরা বার করো যে একক সময়ে আমি কত দূর গেছি। এই একক সময় যেটা যাই সেটাকেই বলা হয় আমার গতিবেগ, সেটাকেই বলা হয় আমার দ্রুতি, সেটাকেই বলা হবে আমার রেট অফ মোশন। আমি কতটা স্পিডে আগে এগোচ্ছি। সেরকমভাবে টি সময় যাচ্ছে কিউ পরিমাণ আধান, টি সময় যাচ্ছে মোট কিউ পরিমাণ আধান। আরে কিউ পরিমাণ আধান কিন্তু একটা একটা করে যাচ্ছে না, অনেকগুলো আধান মিলে কিউ পরিমাণ আধান যাচ্ছে। ধরো কোনো একটা পাইপের মধ্যে দিয়ে তোমরা বললে স্যার দাদা 5 সেকেন্ডে 10 কুলম আধান গেল। 10 কুলম আধান কি একটা গেছে নাকি? না, অনেকগুলো 1 কুলম মিলিয়ে হয়তো 10 কুলম গেছে, বা অনেকগুলো 2 কুলম মিলে হয়তো 10 কুলম গেছে। এবার আমি বললাম 5 সেকেন্ডে গেছে 10 কুলম, তাহলে 1 সেকেন্ডে কতটা গেছে? বা তোমাদের যদি জিজ্ঞেস করি যে এই যে পাইপটার মধ্যে দিয়ে আধানের প্রবাহিত হওয়ার হার কত, হার বার করবে মানে কি? তোমরা কেমিক্যাল কাইনেটিক্সে কেমিস্ট্রিতে করেছো না, যে কোনো বিক্রিয়ার হার যখন বার করি আমরা কি করি? বিক্রিয়ার গাঢ়ত্ব বাই বিক্রিয়ার সময়। হার মানে কি? যে কোনো পরিবর্তন বাই সময়। এখানে আধান কত যাচ্ছে? কিউ একক, সময় কত লাগছে? টি, তাহলে একক সময় কত যাবে? কিউ বাই টি। ওটাকেই বলা হয় হচ্ছে ওই পাইপের মধ্যে দিয়ে কি মাত্রাতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, বা বাংলায় বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা, ইংলিশে বলা হয় রেট অফ ফ্লো অফ চার্জ। তড়িৎ প্রবাহ মাত্রাকে ইংলিশে কি বলে? রেট অফ ফ্লো অফ চার্জ। সেটাকেই একবারে আমরা নাম দিয়ে দিয়েছি ইলেকট্রিক কারেন্ট। টি সময় প্রবাহিত আধান কিউ একক, তাহলে একক সময় প্রবাহিত আধান কত হবে? প্রবাহিত মোট আধান ডিভাইডেড বাই সময়, কিউ বাই টি। তাহলে একক সময় এতটা আধান প্রবাহিত হচ্ছে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে তাহলে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে আধানের প্রবাহিত হওয়ার হার কত, দাদা কিউ বাই টি। কিউ বাই টি যদি হয়, তো লেট করছে প্রিন্স 10:30 থেকে লেট করে ফেললে। আচ্ছা, নতুন চ্যাপ্টার শুরু হয়ে গেছে আজকে, ইলেকট্রিক কারেন্ট। হেডিং দিয়ে দাও, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল, মানে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, হেডিং দাও। আচ্ছা, কি বলছিলাম? টি সময় প্রবাহিত আধান কিউ, তাহলে একক সময় প্রবাহিত আধান কত হবে? কিউ বাই টি। এটাকেই হচ্ছে আমরা বলি আধানের প্রবাহের হার, আর সেটাকেই আমরা কি বলি? তড়িৎ প্রবাহ মাত্রা। চলো সংজ্ঞা লিখি, তারপরে এক্সপ্রেশনটাকে আমরা লিখবো ভালো করে। লেখো, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে, লেখো কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয় তাকে তড়িতের প্রবাহ মাত্রা বলা হয়। তাকে তড়িতের প্রবাহ মাত্রা বলা হয়। ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে কারেন্ট, রেট অফ কারেন্ট বা স্ট্রেংথ অফ কারেন্ট, বা লিখতে পারো কারেন্ট স্ট্রেংথ। কারেন্ট স্ট্রেংথ or simply current, current strength or current। লেখো, একই সঙ্গে লেখো, তড়িতের প্রবাহ মাত্রাকে সংক্ষেপে, তড়িতের প্রবাহ মাত্রাকে সংক্ষেপে প্রবাহ ব্র্যাকেটে কারেন্ট বলা হয়, প্রবাহ বলা হয়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এতক্ষণ যা বললাম সব বুঝতে পেরেছো? খুব সহজ কথাই আমি বলেছি। প্রথম আমি বললাম যে দুটো বিন্দু কোনো বর্তনীতে বা যে কোনো জায়গায় দুটো বিন্দু বর্তনী নিকুচি করেছে, দুটো বিন্দু, একটা এ বিন্দু একটা বি বিন্দু, এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। তাহলে সবসময় মনে রাখবে
কম বিভব থেকে বেশি বিভবের দিকে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সবসময় ইলেকট্রনের প্রবাহ হবে, মানে ঋণাত্মক আধানের প্রবাহ হবে। আর আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহ করে ঠিক তার উল্টো দিকেই কিন্তু তড়িৎ প্রবাহ বা ধনাত্মক আধান প্রবাহিত হতে থাকে। অনেকগুলো আধানের প্রবাহকে একত্রে বলা হয় তড়িৎ প্রবাহ। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা কি জিনিস? মাত্রা মানে হচ্ছে রেটের কথা বলা হচ্ছে, হার, মানে কি হারে বা কি রেটে তড়িতাধানের প্রবাহ হচ্ছে। তো যদি ধরে নিই কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে টি সময় কিউ, কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সময় কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে একক সময় কত পরিমাণ আধান প্রবাহিত হবে? কিউ বাই টি। ওটাকেই বলা হবে প্রবাহিত আধানের হার, ওটাকেই বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা, ওটাকেই বলা হবে প্রবাহ। ইংলিশে আমরা বলবো কারেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ। হচ্ছে বলেছেন কথাটা কেটে গেল সঞ্চয়, একবার বলো। স্যার, বলছি ওখানে প্রস্থচ্ছেদটা কেন বলেছে? প্রস্থচ্ছেদ এই জন্য বলা হচ্ছে যে সব সময়ের জন্য আমরা যখন হারটা বার করব, ভেবে দেখো একটা কথা, তোমাকে ধরো আমি বললাম যে তুমি আজকে ব্যারাকপুর থেকে কলকাতা যাও, তো ডিস্টেন্সটা হচ্ছে ব্যারাকপুর থেকে কলকাতা। ধরে নিচ্ছি তুমি যেহেতু, তোমাকে ধরে নিলাম তুমি একটা পজিটিভ চার্জ, তুমি ব্যারাকপুর থেকে কলকাতা যাচ্ছ, মানে ব্যারাকপুরটা হচ্ছে হাই পোটেনশিয়াল, হায়ার পোটেনশিয়াল, আর কলকাতা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। এবার আমি যদি এটা বার করতে চাই যে সঞ্চারী কত গতিবেগ নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব? তখন আমি একটা, আচ্ছা ধরো আরও বেটার এক্সাম্পল দিচ্ছি, ধরো ট্রেন। তুমি জানো ট্রেনের ভেলোসিটি কী করে মাপা হয়? ছোটোবেলায় পড়তে। ট্রেনের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মাপার নিয়ম হচ্ছে, ধরো একটা লাইট পোস্ট দাঁড়িয়ে রয়েছে, সেই লাইট পোস্টটাকে পুরো ট্রেনটা কভার করতে যতটা টাইম লাগালো, ওটাই তোর ট্রেনটার লেংথ। তো ট্রেনটার লেংথ ডিভাইডেড বাই ওই লাইট পোস্টটাকে কভার করতে যতটা ডিস্টেন্স লাগলো, সেটা করলেই আমরা ট্রেনের ভেলোসিটি পেয়ে যাই। সেরকমভাবে তুমি যদি কোনো একটা প্রস্থচ্ছেদ নিয়ে নাও, দেখো তারটা অনেক বড়, সেই ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে তোমার বাড়ি অবধি এসছে, তুমি কি এখন ইলেকট্রিক সাপ্লাই থেকে তোমার বাড়ি অবধি তারের দূরত্ব মাপবে, তারপর আধানের সময় মেপে তুমি ভাগ করতে যাবে? নাকি ভালো হয় যদি কোনো একটা প্রস্থচ্ছেদ নিয়ে নাও, তারপর দেখো ওই একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সময় কতটা আধান যাচ্ছে, তাহলে একক সময় কতটা যাবে। সঞ্চারী বুঝতে পারলে আমি কী বললাম? তুমি যদি পুরো তারটা নিয়ে হ্যাঁ, করতে চাও, তারটা কোথা থেকে শুরু করে কত অবধি এসছে আমরা কেউ জানি না, সেই ইলেকট্রিক সাপ্লাইতে যাবো, তারপর ফিতে দিয়ে মাপতে মাপতে আমাদের বাড়ি অবধি আসবো নাকি? নিশ্চয়ই না। তাহলে আমরা কি করবো? তারের একটা ছোট্ট প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় কতটা আধান প্রবাহিত হচ্ছে, ওটা কি আমরা বলে দেবো ইলেকট্রিক কারেন্ট। তাই একটা প্রস্থচ্ছেদ নিয়ে আমরা কাজটা করছি। প্রত্যেকে বুঝতে পেরেছো কারেন্ট জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, এবার বলি কারেন্ট। প্রিন্স মন দিয়ে দেখো, জিনিসটা খুব ভালো। কারেন্ট দু রকমের হয়, ঠিক আছে? একটু ইংলিশে লিখছি, এটা বাংলাটা আমার টার্মটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না, পেলে বলবো। দু রকমের হয়, একটা হচ্ছে স্টেডি কারেন্ট, আরেকটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট। স্টেডি কারেন্ট অ্যান্ড ট্রানজিয়েন্ট কারেন্ট। এই ট্রানজিয়েন্ট জিনিসটা হচ্ছে মানে মারাত্মক একটা বিষয়, ইলেকট্রিসিটির বিষয় ট্রানজিয়েন্ট। আমরা এখনই বুঝে যাবো যে স্টেডি আর ট্রানজিয়েন্ট বলতে আমরা কি বলতে চাইছি। ধরো একটা টিউবলাইট জ্বালালে, আজকের দিনে টিউবলাইটগুলো তো অ্যাকচুয়ালি এলইডিতে পরিণত হচ্ছে, এখন তার পিওর ফ্লুওরেসেন্ট ল্যাম্প নেই। তোমরা ছোটোবেলা থেকে প্রচুর টিউবলাইট দেখেছো। আচ্ছা, টিউবলাইটের এই বিষয়টা আমরা জানি তো, যে সুইচ যখন অন করি টিউবলাইট কিন্তু একবারে জ্বলে না। এই লোকজনকে বলে কেন এবারে টিউবলাইট কেন বলে? জ্বলতে অনেক সময় লাগে, ব্লিঙ্ক করে প্রথমে অনেকক্ষণ, করতে 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 জ্বলে, কিন্তু যখন জ্বলে পুরোটাই জ্বলে, তাই তো? তো এখন কথা হচ্ছে, এই যে টিউবলাইটটা সুইচটা ধরো অন করলে তোমরা, যতক্ষণ পর্যন্ত টিউবলাইটটা ব্লিঙ্ক করছে প্রথমে, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রানজিয়েন্ট স্টেট। কারেন্ট ফারেন্ট ভুলে যাও, ঠিক আছে? আমি ট্রানজিয়েন্ট আর স্টেডি কথাটার মানে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে যতক্ষণ পর্যন্ত টিউবলাইটটা ব্লিঙ্ক করছে সেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট স্টেট। ফ্যানের কথা বলো, ফ্যান তো খুব জোরে ঘোরে, রেগুলেটর 1 2 3 4 আমরা করি। এবার ধরো তোমাদেরকে বললাম ফ্যানের সুইচটা অন করো, ফ্যানটা কি প্রথমেই খুব জোরে ঘুরতে আরম্ভ করে? না, আস্তে 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 স্পিড নেয়, এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট স্টেট। তাহলে স্যার স্টেডি স্টেট কাকে বলা হয়? যেই মুহূর্তে ফ্যানটা জোরে ঘুরতে আরম্ভ করবে, একদম ইটস ইটস হাইয়েস্ট স্পিড, সেটাকে বলা হবে স্টেডি স্টেডি স্টেট। টিউবলাইট ব্লিঙ্ক করতে করতে যখন জ্বলে যাবে, সেটাকে বলা হবে স্টেডি স্টেট। আবার নেভানোর ক্ষেত্রেও সেম জিনিস, দেখবে ফ্যানকে যখন তোমরা সুইচটা অফ করে দাও, সঙ্গে সঙ্গে ফ্যান অফ হয়ে যায় নাকি? না, অনেকক্ষণ ঘোরে, ওটাকে বলা হয় ও ট্রানজিয়েন্ট স্টেট। যখন আস্তে 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 ঘুরতে 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 ওটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পর ওটাকে আবার আমরা বলবো স্টেডি স্টেট। তবে ফ্যানের ক্ষেত্রে অদ্ভুতভাবে ব্যাপারটা দেখো কীরকম হয়। প্রথমে প্রথমে ওর ব্যাং প্রথমে দেখো ফ্যানটা ধরো বন্ধ রয়েছে, তোমরা প্রথমে চালালে, ঠিক আছে? এবার বললাম ধরো এটা ধরে নাও হাইয়েস্ট স্পিড,
তোমরা চালালে, এটা ধরো হাই স্পিড, ফ্যানটা তো বন্ধ রয়েছে, আস্তে আস্তে ও স্পিডটা বাড়ছে এরমভাবে, আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 একটা সময় স্পিডটা স্পিডটা একটা সময় ভাবে ম্যাক্সিমামে চলে গেল। ঠিক আছে, এই যে ম্যাক্সিমামে চলে গেল, এরপর তো আর স্পিডটা বাড়বে না, না? হ্যাঁ, আর বাড়বে না। এবার স্পিডটা কনস্ট্যান্ট হয়ে যাবে, লাইক দিস। স্পিডটা এবার কনস্ট্যান্ট হয়ে যাবে। এইটাকে বলা হয়, এই এত অবধিকে বলা হয় হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট। দিস ইজ নোন অ্যাজ ট্রানজিয়েন্ট স্টেট। ট্রানজিয়েন্ট, তোমাদের বইতে এটা কোথাও পাবে না, ট্রানজিয়েন্ট, স্টেডি স্টেট এগুলো। এইটাকে বলা হয় স্টেডি স্টেট। স্টেডি স্টেট, ঠিক আছে? এরপর কি হচ্ছে, তোমরা ফ্যানটাকে ধরো এখানে বন্ধ করলে, তো ফ্যানটাকে বন্ধ করলে দুম করে বন্ধ হয়ে যাবে নাকি? না, আস্তে 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 বন্ধ হয়ে এরকম জিরোতে এসে মিশবে। ঠিক আছে, আস্তে আস্তে জিরো বন্ধ হয়ে এরকম জিরোতে এসে মিশবে। এটাকে বলা হয় ফ্যানের স্টেডি স্টেট। ফ্যান বলে না, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট স্টেট। মজার কথা হচ্ছে, এই স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট স্টেট দুটো এলিমেন্টের জন্য হয়। একটা হচ্ছে ক্যাপাসিটার, আর একটা হচ্ছে ইন্ডাক্টার। কোনটায় আছে এটা? এটা আছে হচ্ছে আমাদের এসি চ্যাপ্টারে, অল্টারনেটিং কারেন্টের চ্যাপ্টারে। কিন্তু দুঃখের কথা, আমাদের সিলেবাস থেকেই বার করে দিল অল্টারনেটিং কারেন্ট। যদি কোনো দিন সময় পাই তাহলে করাবো, ঠিক আছে? আদারওয়াইজ ভগবান। খুব সুন্দর টপিকটা, যদি এটা আমাদের সিলেবাসের বাইরে, কিন্তু জয়েন্ট বা নিটের জন্য লাগে। ট্রানজিয়েন্ট অ্যান্ড স্টেডি স্টেট হায়ার টপিক, ঠিক আছে? কোনোদিন করিয়ে দেবো আমি সময় পেলে। এনিওয়েজ, তো এখন আমি বলছিলাম স্টেডি কারেন্ট আর ট্রানজিয়েন্ট কারেন্ট। এই স্টেডি আর ট্রানজিয়েন্ট নিয়ে বলতে গেলে এত গল্প চলে এলো আমার। একটা কথা বলো, স্টেডি বলতে তাহলে তোমরা কি বুঝলে? যেখানে ভ্যালুটা চেঞ্জও হবে না, বাড়বেও না কমবেও না, ফিক্স থাকবে। ট্রানজিয়েন্ট মানে কি? যেখানে ভ্যালুটা আস্তে আস্তে হয় বাড়বে, নইলে আস্তে আস্তে কমবে। হয় বাড়তে 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 একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে পৌঁছাবে, বা কমতে 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 একদম জিরো বা মিনিমাম ভ্যালু থেকে পৌঁছাবে। তার মানে এইটা কথাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। স্যার, স্টেডি কারেন্ট মানে হচ্ছে যেখানে কারেন্টের ভ্যালুটা ফিক্স থাকবে, সেম কারেন্ট, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফিক্স, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফিক্স। বাট ট্রানজিয়েন্ট কারেন্ট মানে কি? আস্তে 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 কারেন্টের ভ্যালুটা বাড়ছে, বা আস্তে 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 কারেন্টের ভ্যালুটা কমছে। দিস ইজ নোন অ্যাজ ট্রানজিয়েন্ট কারেন্ট। তাহলে তোমরা স্টেডি কারেন্ট আর ট্রানজিয়েন্ট কারেন্টের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। ওয়েল, স্টেডি কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি, স্টেডি কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি আই দিয়ে, ওকে? আই। আর ট্রানজিয়েন্ট কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি আই সাব ব্র্যাকেটে স্মল টি দিয়ে, আই ব্র্যাকেটে স্মল টি দিয়ে। ঠিক আছে, লেখো। স্টেডি কারেন্টকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আই দিয়ে, আর ট্রানজিয়েন্ট কারেন্টকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আই ব্র্যাকেটে স্মল টি দিয়ে। আচ্ছা, ক্লাস 11-এ উঠেই তোমরা প্রথম এই জিনিসটা দেখেছিলে, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ ব্র্যাকেটে এক্স। কেউ বলতে পারবে এই কথাটার মানেটা কি? ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স, এই কথাটার মানেটা কি কেউ বলতে পারবে? ওয়াই এর মানটা ওই ফাংশনটার সাথে ইকুয়াল। ওয়াইটা হচ্ছে, অরিজিন দিয়ে যাবে ওটা, লাইনটা। কে বলছে অরিজিন দিয়ে যাবে? মধুজা। আচ্ছা মধুজা, ধরে নাও ফাংশনটা এটা রয়েছে, এফ অফ এক্স মানে হচ্ছে এটা ফাংশন। ধরো এইটা রয়েছে 2x প্লাস 1, তার ইকুয়েশনটা কি আসছে? y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1। তাহলে এটা অরিজিন দিয়ে যাবে? আই ডোন্ট থিঙ্ক সো। এক্স হলো ওয়াই এর অপেক্ষক। এই y ইজ ইকুয়ালস টু এফ এক্স কথার মানে হচ্ছে, সহজ কথায় যদি তোমাদেরকে বলি, এফ ফর ফাংশন। এফ মানে হচ্ছে ফাংশন, বাংলায় বলা হয় অপেক্ষক। এই কথার মানে হচ্ছে y হচ্ছে এক্সের ফাংশন, এফ অফ এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স। দিস ইজ এফ মিনস ফাংশন অফ, ফাংশন অফ, ইট মিনস y ইজ দ্য ফাংশন অফ এক্স। তার মানে হচ্ছে y এর মানটা x এর উপর নির্ভর করছে, x এর মানের উপর y এর মানটা নির্ভর করছে, তাই বলা হচ্ছে y ইজ দ্য ফাংশন অফ x। তো এখানে দেখো এই যে i লিখেছি, আইটা তো এমনি আছে স্টেডি কারেন্ট, বাট এখানে দেখো i ব্র্যাকেটে আমি স্মল টি লিখেছি, যেখানে স্মল টি মানে হচ্ছে টাইম। আচ্ছা, এফ অফ এক্স মানে যখন ফাংশন অফ এক্স, তার মানে এই যে ব্র্যাকেটে টি লেখা হচ্ছে, তার মানে আমি সামহাও বলতে চাইছি যে আই জিনিসটা ফাংশন অফ টাইম। ফাংশন অফ টাইম মানে কি? মানে হচ্ছে এই এখানে যে কারেন্টটা রয়েছে সেটা সময়ের উপর নির্ভরশীল। আই কারেন্টটা সময়ের উপর নির্ভরশীল। যেমন ধরো তোমাদেরকে বললাম টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে আমি ফ্যানটাকে অন করলাম, তাহলে টি ইজ ইকুয়ালস টু 4 সেকেন্ডে ফ্যানের স্পিডটা কী হয়ে গেছে? বেড়ে গেছে না কমে গেছে? অবভিয়াসলি বেড়ে গেছে, কারণ আমি ফ্যানটাকে অন করেছিলাম।
তার মানে ফ্যানের স্পিডটা 0 সেকেন্ডে আর 4 সেকেন্ডে কিন্তু সেম নেই, চেঞ্জ হয়ে গেছে। আবার অফ করার পরেও যদি বলি আস্তে 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 চেঞ্জ হয়ে যাবে, কমে যাবে। তার মানে এখানে আমি বলতে চাইছি স্টেডি কারেন্টে কি হয়, সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ মাত্রাটা সমান থাকে বা একই থাকে। কিন্তু ট্রানজিয়েন্ট কারেন্টে কি হচ্ছে, আই ফাংশন অফ টি মানে হচ্ছে টাইমের উপর কারেন্টটা নির্ভরশীল। তার মানে সময়ের উপর নির্ভরশীল মানে হচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু আধানের মান, কারেন্টের মানটা এখানে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, চেঞ্জ হয়ে যায়। সেই জন্য এই ক্ষেত্রে, এই স্টেডি কারেন্টের ক্ষেত্রে আমাদের কি হবে, কারেন্টের যে রিলেশনটা এসছিল, মন দিয়ে শুনবে। স্টেডি কারেন্টের ক্ষেত্রে ধরো বললাম টি সময় প্রবাহিত আধান, কিউ। সুতরাং একক সময় প্রবাহিত আধান কিউ বাই টি, একক সময় প্রবাহিত আধান কিউ বাই টি। এটা কি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়ালস টু কী হবে এখানে আমার, কিউ বাই টি। ভালো কথা। কিন্তু রাইট হ্যান্ড সাইডে এটাই কি হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইড ইন দ্য সেন্স এদিকটায়, বোঝার চেষ্টা করবে। আমি যখন ক্লাস 11-12 পড়তাম, ইনফ্যাক্ট 11-12 কেন বলছি, যখন ইঞ্জিনিয়ারিংও পড়েছি, আমার সবচেয়ে বড় কনফিউশন এটা নিয়ে ছিল যে আমাদের যে ক্যালকুলাস, এই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা শিখি, আমাদের এটা কি কাজে লাগে। এটা ছিল আমার সবচেয়ে বড় ডাউট, যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এসব যে শিখছি কোন কাজে লাগে। এটা আমাদের কাজে এই জন্যই লাগে। আজকে ধরো তোমাদেরকে আমি বললাম যে এখান দিয়ে ধরো একটা কল দিয়ে জল পড়ছে, কী রেটে পড়ছে, ধরো বললাম 2 লিটার পার মিনিট, মানে 1 লিটারে 2 লিটার জল পড়ছে এখান দিয়ে। ভালো কথা। তাহলে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে তাহলে 2 মিনিটে কত জল পড়বে টোটাল, তোমরা কি করবে, 2 লিটার ইন্টু 2 মিনিট মানে হয়ে যাবে 4 লিটার। তার মানে 1 মিনিটে যদি 2 লিটার পড়ে তাহলে 2 মিনিটে 4 লিটার জল পড়বে, সহজ কথা। কিন্তু এখানে ধরো আরেকটা জলের কল রয়েছে, যেটা ধরে নাও ফ্লাকচুয়েটিং, মানে জলের স্পিডটা কখনো বাড়ছে কখনো কমছে। তখন তোমাদেরকে যদি আমি বলি যে এখানে 2 মিনিটে কত জল পড়বে, তোমরা তখন জিজ্ঞেস করবে যে স্যার এখানে 1 মিনিটে কত জল পড়ছে। আমি বলতে পারবো না তো, কারণ ফ্লাকচুয়েটিং তো, জলের হারটা তো সমান নয়, চেঞ্জ হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের ক্যালকুলাস দরকার হয়ে পড়ে। সেরকমভাবে এখানটায় লক্ষ্য করে দেখো, ট্রানজিয়েন্ট কারেন্ট আই ফাংশন অফ টি, তার মানে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ মাত্রাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জ হচ্ছে, তার মানে কি, তার মানেই হলো তড়িৎ প্রবাহ মাত্রাটা মানে আধান প্রবাহের হারটা এখানে সমান বা ধ্রুবক নয়। আধানের প্রবাহের মানটা এখানে সমান বা ধ্রুবক নয়। আধানের মানটা যদি এখানে ধ্রুবক বা সমান না হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো কি করে কত কারেন্ট ফ্লো করছে। এটাই তো ব্যাপার। তখন আমাদের কি করতে হবে, এই সমস্ত বিষয় যেখানে খুব অল্প সময়ের মধ্যে আধানের পরিমাণটা চেঞ্জ হয়ে যায়, তখন আমরা খুব ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র আধান নিয়ে কাজ করি। এখানে যেমন টি সময় নিয়ে কাজ করেছি, এখানে আমরা ডিটি সময় নিয়ে কাজ করব। পার্থক্যটা কি হবে, পার্থক্যটা এটাই হবে যে টি সময় মানে অনেক বড় সময় হতে পারে, বা ডিটি সময় মানে খুব ক্ষুদ্র পরিমাণ সময় হবে। তো ডিটি সময়ে প্রবাহিত আধান কত হবে, ডিকিউ। ডিটি সময় প্রবাহিত আধান ডিকিউ। সুতরাং একক সময় প্রবাহিত আধান কত হবে, কে বলতে পারবে প্রবাহিত আধান কত হবে? ডিটি সময় যদি ডিকিউ আধান প্রবাহ করে তাহলে ডিকিউ বাই ডিটি, সো দ্যাটস দ্য ভ্যালু অফ কারেন্ট ইন দিস কেস। আই ফাংশন অফ টি মানে হচ্ছে ডিকিউ বাই ডিটি, দ্যাটস দ্য ভ্যালু অফ কারেন্ট ইন দিস কেস। এটা কি আমরা তো ক্যালকুলাস বলি, আরে ভাই কোনো ক্যালকুলাস কিছু নয়। এই আমাদের তার মাথায় ঢুকে গেছে এই ডিডি এক্স, ডিডি ওয়াই, ডিডিটি এই সমস্ত থাকলে ক্যালকুলাস, আর দ্যাট ক্যালকুলাস কিচ্ছু না। এখানে বড় সময় ছিল, এখানে ক্ষুদ্র সময় নিয়ে কাজ করছি। তোমরা জানো এই যে বড় সময়টা, এটা বার করেছিলাম তো, এটাকেও আমরা এখানে কনভার্ট করতে পারি। কী করে কনভার্ট করব, যদি এখানটায় তোমরা লিমিট বসিয়ে দাও না, লিমিট টি টেন্স টু 0 যদি বসিয়ে দাও, আই ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে, লিমিট টি টেন্স টু 0 কিউ বাই টি। এবার তোমরা হচ্ছে এসে মরেছে, এবার লিমিট কি জিনিস। আবার লিমিট মানে হচ্ছে, লিমিট সেই জায়গায় অ্যাপ্লাই করা হয় যেখানে যখন তোমরা কোনো ফাংশনের এক্স্যাক্ট ভ্যালু জানো না। ধরো তোমরা সময়ের মান জানো না, ধরো আমি বলে দিলাম যে সময়ের মানটা অত্যন্ত ক্ষুদ্র মানে প্রায় 0-র কাছাকাছি, তখন ক্ষুদ্র মানের জন্য কী হবে, যদি লিমিটটা বসিয়ে দিই তাহলে এই টিটা হয়ে যাবে জাস্ট ডিটি,
আর ক্ষুদ্র সময় আধানের মানও ক্ষুদ্র হবে, এটা হয়ে যাবে ডিকিউ বাই ডিটি। দ্যাটস দ্য ডিফারেন্স, বাট এটা করার দরকার নেই, ছেড়ে দাও, বেশি জটিল হয়ে লাভ নেই, বেশি জটিল হয়ে লাভ নেই। আর তোমরা এই কোথায় কিউ বাই টি হবে, কোথায় ডিকিউ বাই ডিটি হবে, এগুলো তোমরা অলরেডি খুব ভালো করেই জানো, কারণ কেমিস্ট্রিতে তোমাদের এবারে হয়ে গেছে এগুলো। কোথায় হয়েছে? কেমিক্যাল কাইনেটিক্সের চ্যাপ্টারে। এমনিতে আমরা বিক্রিয়ার হার কি লিখছিলাম? ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি, বিক্রিয়কের জন্য সামনে মাইনাস লিখছিলাম, আর তাৎক্ষণিক বিক্রিয়া হারের জন্য কি লিখছিলাম? ডি থার্ড ব্র্যাকেট এ বাই ডিটি। কেন হঠাৎ করে ডেল্টাটা ডি কেন হয়ে গেছিলো? কারণ এটা হচ্ছে বড় সময়ের জন্য, বড় সময়ের পরিবর্তন হতে পারে, আর এটা হচ্ছে একটা ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য, তাৎক্ষণিক। দ্যাটস ইট, ওকে। তাই জন্য দেখো, যখন স্টেডি কারেন্ট তখন আমরা বড় সময় নিয়ে কাজ করেছি, তাই আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। বাট যখন ট্রান্সিয়েন্ট কারেন্ট তখন আই টি ইজ ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি। আরে ক্ষুদ্র সময়, এছাড়া অন্য কিছু নয়, এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। নোট করা হয়ে গেলে বলবে। এতদিন নোট করা হয়ে গেছে? হ্যাঁ প্রত্যেকের? হ্যাঁ হয়ে গেছে। ওকে, এবার এটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি আমি। কীভাবে এগোবো? প্রিন্স, নোট করা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, বুঝতে না পারলে বলবে। এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই ক্ষেত্রে আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, ওই জলের কল যখন 2 লিটার পার মিনিটে জল পড়ছিল, তাহলে 2 মিনিটে কত হয়েছিল? জলের হার ইন্টু সময়, জলের হার কত ছিল? 2 লিটার পার মিনিট, সময় কত ছিল? 2 মিনিট, তাহলে হয়ে গেছিলো 4 লিটার। সেরকমভাবে এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে কত আধান প্রবাহিত হয়েছে টি সময়, টি সময় আধান কতটা প্রবাহিত হয়েছে, যদি তোমরা তড়িৎ প্রবাহ মাত্রা জানো, তাহলে কিউ এর মান হবে হচ্ছে জাস্ট আই ইন্টু টি। কিউ এর মান হবে হচ্ছে আই ইন্টু টি, রাইট? কিউ ইজ ইকুয়ালস টু আই টি, কিউ ইজ ইকুয়ালস টু আই টি। দ্যাটস ইট, দ্যাটস ইট, কিউ ইজ ইকুয়ালস টু আই টি। ঠিক আছে, এইখানে কি হবে? এইখানে কি হবে লক্ষ্য করে দেখো, এটাকেই কিন্তু আমরা ইংলিশে বলে থাকি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? আর আমরা কিন্তু এবারে ম্যাথসে, কেমিক্যাল কাইনেটিক্সে সব জায়গাতেই কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা দেখেছি, তাই না? ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার নিয়ম কি? একটা মেথড আছে যার নাম হচ্ছে মেথড অফ সেপারেশন। এখানে দেখাচ্ছি আগে তোমাদেরকে। ধরো তোমাদেরকে বললাম ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু কে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু কে, যেখানে এই কেটা হচ্ছে এই হার, মানে ডিওয়াই বাই ডিএক্স মানে কি? এক্সের সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। পাতি কথা যদি বলি যে ডিএক্স সময়ে বা ডিএক্স এককে ওয়াই এর পরিবর্তন হচ্ছে ডিওয়াই, তাহলে এককে কত হবে পরিবর্তনটা? ডিওয়াই বাই ডিএক্স, সেই পরিবর্তনের হারটাই হচ্ছে কে, সহজ কথায় বলতে গেলে এটাকেই বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নাও দের ইজ এ ওয়ে কল্ড মেথড অফ সেপারেশন, রাইট? কি বলা হয়? মেথড অফ সেপারেশন। সেটা কি জিনিস? সেটা হলো এই যে ক্ষুদ্র পরিমাণ দুটো রয়েছে, একটা ডিওয়াই একটা ডিএক্স, দুটোকে পুরো অপোজিট দিকে নিয়ে চলে যাও। মানে অপোজিট দিকে মানে ডিওয়াইটাকে এদিকে রাখো আর ডিএক্সটাকে ওদিকে মাল্টিপ্লাই করে নিয়ে যাও, তাহলে কে ইন্টু ডিএক্স। তাহলে কী হয়ে গেল? ডিওয়াই ইজ ইকুয়ালস টু কে ইন্টু ডিএক্স। এবার আমরা ছোটোবেলা মানে 11 থেকে পড়ে আসছি, ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেসটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এই জায়গাটায় যদি আমাকে ইন্টিগ্রেট করতে হয়, কী হয়ে যাবে এটা? ইন্টিগ্রেশন ডিওয়াই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কে ডিএক্স। দিস ইজ দ্য ওয়ে টু ইন্টিগ্রেট। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ইন্টিগ্রেট করে এইভাবে আমরা নর্মাল ইকুয়েশনে ফেরার চেষ্টা করি। সেরকমভাবে এখানে যদি কেউ আমাকে আধানের মান জানতে চায়, আমি বলবো এই রে, আধান তো জানি না, মানে বড় আধান তো জানি না, ক্ষুদ্র আধানের মান বলতে পারি। ক্ষুদ্র আধান মানে ডিকিউ, ডিকিউ ইজ ইকুয়ালস টু কী হবে? ডিটিটাকে এদিকে মাল্টিপ্লাই করবো, ডিটিটাকে যদি এদিকে মাল্টিপ্লাই করি কী হয়ে যাবে? আইটি ইন্টু ডিটি। এইবার কি করতে হবে? আমাদের দুদিকে ইন্টিগ্রেশন করতে হবে যাতে এই ডিকিউটা ইন্টিগ্রেট হয়ে কিউ হয়ে যায়। ভালো, এদিকেও ইন্টিগ্রেশন করলাম আর এদিকেও ইন্টিগ্রেশন করলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা এখানে কি আমরা এই আইটিটাকে বাইরে নিয়ে যেতে পারবো ইন্টিগ্রেশনের? পারবো না, আইটিটাকে আমরা বাইরে নিয়ে যেতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করছো? টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছো। টি মানে সময়। এদিকে দেখো, কারেন্টটা সময়ের অপেক্ষক বা কারেন্টটা সময়ের ফাংশন, মানে সময়ের ওপর কিন্তু কারেন্টের মানটা নির্ভরশীল। তো কারেন্টের মানটা সময়ের উপর নির্ভরশীল, আর তুমি বলছো সেই কারেন্টটা কি তুমি বাইরে নিয়ে চলে যাবে, এটা কোনো কথা হলো? সময়ের উপর কারেন্টটা নির্ভরশীল আর তুমি বলছো কারেন্টটাকে বাইরে নিয়ে চলে যাবে, এদিকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছো না। যদি কারেন্টটা কনস্ট্যান্ট হতো তাহলে বাইরে নিয়ে যেতে পারতাম, এখানে কারেন্টটা কি কনস্ট্যান্টটা কি? একদমই কনস্ট্যান্ট নয়, তাই বাইরে আমি নিয়ে যেতে পারবো না। বেশ, ধরে নিচ্ছি যে ইনিশিয়াল কন্ডিশনে মানে সময় যখন একদম জিরো, সময় যখন জিরো, আমরা জানি ইন্টিগ্রেশন দু রকমের আছে, মানে সমাকলন বলি তো আমরা বাংলায় ইন্টিগ্রেশনকে। সমাকলন দু রকমের হয়, নির্দিষ্ট সমাকলন আর অনির্দিষ্ট সমাকলন। ইংলিশে বলে ডেফিনিট ইন্টিগ্রাল অ্যান্ড ইনডেফিনিট ইন্টিগ্রাল। আশা করি দুটোই তোমাদের হয়ে গেছে এখন। ইনডেফিনিট ইন্টিগ্রেশনে কি হয়? ইন্টিগ্রেশন করার পর একটা প্লাস সি আসে। আর ডেফিনিট আমি তোমাদের ক্লাস 11-এ শিখিয়েছিলাম যে কেন প্লাস সি আসে।
আর ডেফিনিট ইন্টিগ্রালে কোনো প্লাস সি ধ্রুবক আসে না, কারণ ওখানে আমরা লিমিট বেঁধে দিই। যখন ইন্টিগ্রেশনের লিমিট দিয়ে দেওয়া হয় তখন সেটাকে বলা ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন, সেখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট আসে না। তাহলে এখানে আমি কি করছি, ডান দিকে যেহেতু সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, লোয়ার লিমিটটাকে ধরলাম 0, তাহলে আধানের ক্ষুদ্রতম মানটা কী হবে, 0ই হবে। সময় যখন 0, কোনো আধানও প্রবাহ হয়নি, ভালো কথা। এইবার সময় যখন ধরে নিচ্ছি টি, সময় বাড়তে বাড়তে টি হয়ে গেছে, তখন ধরে নিচ্ছি মোট আধান প্রবাহিত হয়েছে কিউ। তাহলে সময় যখন 0, আধানের মান 0, সময় যখন টি, আধানের মান কিউ। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, তোমরা সবাই বলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে তোমরা জানো এক্স, প্লাস সিটা লিখছি না। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে আমরা জানি ওয়াই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিকিউ মানে কি হবে, কিউ। প্রত্যেকে কিউ হবে, কিউ। বাট লিমিট থাকবে, লিমিট, যেহেতু এটা নির্দিষ্ট সমাকল, এখানে আপার লিমিট থাকবে কিউ, এখানে লোয়ার লিমিট থাকবে 0। এদিকটায় দাদা আইটির ইন্টিগ্রেশন করবো কি করে? আচ্ছা, আমাদের কি আইটির কোনো এক্সপ্রেশন বলে দিয়েছে? না, বলে দেয়নি, তাহলে আমরা করতেও পারবো না, এরমভাবেই রেখে দিতে হবে। যদি আইটির কোনো এক্সপ্রেশন বলে দিত, বা যদি বলে দিত আইটিটা মানে কারেন্টটা ধ্রুবক, তাহলে বাইরে নিয়ে গিয়ে করতে পারতাম। বলে তো দেয়নি যে আই ধ্রুবক, তাহলে এভাবেই রেখে দিতে হবে, আমাদের কিছু করার নেই। যদি এক্সপ্রেশন কিছু না দেয় তাহলে এরমভাবে রেখে দেবো। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনের নিয়ম কি, ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরে একবার আপার লিমিটটা বসবে, মাইনাস একবার লোয়ার লিমিটটা বসবে। তো আপার লিমিটটা কী হবে, কিউ এর জায়গায় কিউই বসবে, মাইনাস কিউ এর জায়গায় 0 বসবে। তাহলে কিউ মাইনাস 0 ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে টি আইটি ইন্টু ডিটি। তার মানে কী এলো এক্সপ্রেশনটা আমাদের এলো কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে টি আইটি ডিটি। একবার কীরকম রাগ ওঠে ভাবো, যেটা এখানে জাস্ট আই ইন্টু টি করলেই চলে আসছে, সেটাকে এখানে এইভাবে লিখতে হচ্ছে, ইন্টিগ্রেশন 0 থেকে টি আইটি ইন্টু ডিটি। আমি যখন তোমাদের মতো ক্লাস 12-এ পড়তাম, বিশ্বাস করো আমার মানে এত বুদ্ধি ছিল না যে কেন এইটা এখানে, আমি না ভালোই ভাবতাম যে একবার এভাবে লিখছি আবার এভাবেও লিখছি, পার্থক্যটা কী রে ভাইবা, টাইমটাকে টি করে লিখছি আবার ডিটি করে লিখছি, ইন্টিগ্রেশন করছি, এত ঝামেলা করার দরকার কী আছে, নর্মালি এইভাবে লিখলেই তো হতো। কিন্তু পরে বুঝেছি যে দিস ইজ ফর স্টেডি কারেন্ট, যখন কারেন্টের ভ্যালুটা সবসময় ফিক্সড, অ্যান্ড দিস ইজ ফর ট্রানজিয়েন্ট কারেন্ট, যখন কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো আমাদের এক্সপ্রেশনটা কী আসছে, এক্সপ্রেশনটা আসছে কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে টি আইটি ইন্টু ডিটি। প্রত্যেকে লিখে নাও, আর কে বুঝতে পারোনি, কোথায় বুঝতে পারোনি আমাকে বলো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক ধরবো আজকে আমরা। বলছি যে এই সাইডেরটাকে আর আমি এই সাইডেরটাকে ইন্টিগ্রেশন করলাম, এই সাইডেরটাকে ইন্টিগ্রেশন করলে কি জিনিসটা আলাদা হয়ে যেত? আরেকবার বলো। এই যে বাম দিকেরটাকে তো ইন্টিগ্রেশন করেছি, কিন্তু ডান দিকেরটাকে যদি করতাম তাহলে কি ওটার ভ্যালুটা দিয়ে চেঞ্জ হয়ে যেত? বাঁ দিকেরটাকে যদি ইন্টিগ্রেশন করতে, মানে লেফট সাইডেরটাকে? না, যেটা আছে না ওই যে লিমিট 0 টু টি যেটা আছে, হ্যাঁ, ওইটাকেও যদি করতাম তাহলে কি আলাদা হয়ে যেত? ওয়েল, শুভমিতা জিজ্ঞেস করছে এই যে ডান দিকে যে ইন্টিগ্রেশনটা আছে 0 থেকে টি আইটি ইন্টু ডিটি। এবার আমার বক্তব্য হচ্ছে শুভমিতা, হোয়াট ইজ আইটি, এটা আমাকে বলো তো, আইটি জিনিসটা কি সেটা আগে বলো। ওই তো টাইমের ফাংশনটা। কিসের ফাংশন? টাইমের ফাংশনটা কি সেটা বুঝলাম, বাট হোয়াট ইজ দিস হোয়াট ইজ আই? মধুজা, আইটি জিনিসটা কি গো একটু বলো তো। কারেন্টের ফ্লোটা। আই হচ্ছে কারেন্ট, ব্র্যাকেটে টি লেখা মানে হচ্ছে কারেন্ট ইজ দ্য ফাংশন অফ টাইম হেয়ার, কারণ এখানে কারেন্টের মানটা টাইমের উপর ডিপেন্ড করছে, সেই জন্য বলা হচ্ছে আইটি। সো বেসিক্যালি দ্যাট ইজ আই। এবার আমি শুভমিতাকে এটাই জিজ্ঞেস করছি, শুভমিতা তুমি কি আমাকে এই আইটির কোনো মান বলতে পারবে এখন দাঁড়িয়ে? না, এখন তো তাহলে তুমি যদি আইটির মানটা না জানো, তাহলে তুমি ইন্টিগ্রেশন করবে কি করে? আই হ্যাভ টু গিভ ইউ আ ফাংশন, রাইট? একটা টাইমের ফাংশন দিতে হবে তো, আদারওয়াইজ তুমি ইন্টিগ্রেশনটা করবে কি করে? হ্যাঁ, যদি এরকম হতো, আচ্ছা সেটা আমি দেখাচ্ছি। সবাই বুঝতে পেরেছো এইটা, এই ইকুয়েশনটা কি করে এলো? হ্যাঁ। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এই যে শুভমিতা একটা কথা বলছে আমাদের যে আমরা বাঁ দিকটাকে ইন্টিগ্রেশন করছি, ডান দিকটাকে করলে কি ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত? চলো শুভমিতা, এবার তোমার টপিকে আমি আসছি। তোমার টপিকে আমি কীভাবে আসছি, আসার নিয়মটা হচ্ছে রাইটস, এই ট্রানজিয়েন্টটা যেরকম আছে থাক, আমি এই সেম ফর্মুলাটাকে, এই যে ট্রানজিয়েন্টের জন্য যে সেম ফর্মুলাটা আমার এসছে
আই এম অ্যাপ্লাইং দিস ফর্মুলা ফর স্টেডি স্টেট। মানে আমাদের একটা বাজে কনসেপ্ট তৈরি হয়ে যায় যে ও তার মানে এটা শুধু ট্রানজিয়েন্ট স্টেটের জন্য, না, এরকম কোনো ব্যাপার নেই। উই ক্যান ইউজ দিস ফর স্টেডি কারেন্ট অলসো। কীভাবে? দেখো, কারেন্ট ইজ ইকোয়াস, চার্জ ইজ ইকোয়াস টু আমাদের এসছে ইন্টিগ্রেশন 0 থেকে t আইটি ইন্টু ডিটি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলো, আইটি মানে কি? সময়ের উপর নির্ভরশীল কারেন্টের মানটা। স্টেডি কারেন্টের জন্য, ফর স্টেডি কারেন্ট আমি কি বলতে পারি প্রিন্স, স্টেডি কারেন্টের জন্য কারেন্টের ভ্যালুটা কি চেঞ্জ হবে? প্রিন্স, না স্যার, স্টেডি কারেন্টের জন্য হবে তাহলে না। আইটির একটা ফিক্স মান আমরা ধরে নিতে পারি। কি ধরে নেবো বলো? আই ধরলাম, হ্যাঁ। চলো আই ধরে নিচ্ছি। তার মানে আইটা কিন্তু এখানেই আমাদের ধ্রুবক হয়ে গেল। প্রত্যেকে বোঝার চেষ্টা করো, এই যে স্টেডি কারেন্টের মান তো চেঞ্জ হয় না, তাহলে এটা ধ্রুবক হয়ে গেল কিন্তু এখন। আচ্ছা শুভমিতা, যদি ধ্রুবক হয়ে যায়, এবার যদি এখানে আমি ইকুয়েশনটা বসাই, কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে টি, আইটির জায়গায় আই বসিয়ে দিচ্ছি, আই ডিটি। শুভমিতা, এবার কি আমি আইটাকে বাইরে বার করতে পারি ইন্টিগ্রেশনের? হ্যাঁ, এখন তো কনস্ট্যান্ট হয়ে গেছে। কনস্ট্যান্ট হয়ে এখন গেছে, তো 0 থেকে টি ডিটি। ডিটি ইন্টিগ্রেশন কী হবে? ডিটির ইন্টিগ্রেশন টি হবে, বক্সের মধ্যে রাখবো কারণ লিমিট বসাতে হবে। আপার লিমিট 0 টি, লোয়ার লিমিট 0, আই ইন্টু একবার টি এর জায়গায় আপার লিমিট বসবে, মাইনাস একবার টি এর জায়গায় লোয়ার লিমিট বসবে। সো ইট ইজ আই ইন্টু টি। তো ফাইনালি দেখো, চার্জ ইজ ইকুয়ালস টু আমার আইটি এসছে, চার্জ ইজ ইকুয়ালস টু আমার আইটি এসছে। এটাই তো ছিল এক্সপ্রেশনটা, দ্যাটস ইট। কেন করতে পারবো না? উই জাস্ট নিড টু নো দ্য এক্সপ্রেশন অফ আইটি। সেই অঙ্ক এখনই দেবো আমি, কোনো চিন্তা নেই, তোমাদের বইতেও আছে, এক্ষুনি দেবো আমি, কোনো চাপ নেই। আচ্ছা, তোমাদের মধ্যে সবাইকে জিজ্ঞেস করছি, 14 জন পড়ছো, তোমরা প্রত্যেকে ইন্টিগ্রেশন পারো তো? প্রত্যেকে প্রত্যেকে ইন্টিগ্রেশন পারো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এরকম যদি কেউ থাকো যে ইন্টিগ্রেশন না পারো, আমাকে বলবে। এতদিনে সবাই পারো, আমি নো। চলো তাহলে একটা অঙ্ক দিচ্ছি, মুছে দিলাম। বলছে শুধু কারেন্টের এক্সপ্রেশনটা লিখবে, আগে বলছি শোনো। বলছে কি কোশ্চেন এক্সাম্পল 1, এটা বলছে যে সময় টি এর উপর একটি তারের মধ্যে, সময় টি এর ওপর নির্ভরশীল লেখা উচিত ছিল, ওপর একটি তারের মধ্যে তড়িৎ প্রবাহ আই এর নির্ভরতাটি হলো, মানে আই এর ফাংশনটা বলে দিয়েছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5। এটা হচ্ছে আই এর ফাংশনটা বলে দিল, যেটাকে আমরা আইটি লিখছিলাম, ওটা আই লিখেছে, আর কিছুই না, একই ব্যাপার। এবার বলছে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড পর্যন্ত তারের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িতাধান অতিক্রম করেছে, কি পরিমাণ তড়িতাধান প্রবাহিত করেছে বা অতিক্রম করেছে। তো তড়িতাধানের ফর্মুলা কি জানি আমরা? কি জানি ফর্মুলা? আরে বলে না, আধানের ফর্মুলা কি? কিউ ইজ ইকুয়ালস টু আইটি আইটি ব্যাঙের আইটি। ইন্টিগ্রেশন 0 থেকে আইটি বলবে ক্লাস 1-এর বাচ্চারা। তোমরা কি ক্লাস 1-এর বাচ্চা? আইটি বলছো, বলো আই ইন্টু ডিটি বা আইটি ইন্টু ডিটি, আই ডিটি লেখো তাহলেই হবে। আইটি বলবে বাচ্চারা, তোমরা কি বাচ্চা নাকি? এবার আই এর জায়গায় এক্সপ্রেশনটা বসাও, কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে টি, আই এর জায়গায় বসবে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5 ইন্টু ডিটি। ব্রেক করে করে ওয়েল 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 একটা মিনিট, একটা মিনিট। ব্যাপারটা হলো যে আমাদের এখানে কারেন্টের এই সময়ের মানটা কি বলে দিয়েছে, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। তো সময়ের সাপেক্ষে তো ইন্টিগ্রেট করছি, তাই এদিকে লিমিটটাও সময়েরই হবে। কোথা থেকে বলেছে? 0 সেকেন্ড থেকে শুরু করে 2 সেকেন্ড অবধি মানটা এভাবে বসাবো। তো 0 থেকে 2 সেকেন্ড, ওকে। এবার ইন্টিগ্রেশন করি আমরা, চলো প্রত্যেকে আনমিউট করে বলো, প্রত্যেকে 3t স্কোয়ার একটা একটা করে। আমি আর ব্রেক করে ইন্টিগ্রেশন করছি না, কারণ তোমরা অলরেডি অনেক ইন্টিগ্রেশন করেছো ম্যাথসে। 3t স্কোয়ার ইন্টিগ্রেশন কি হবে? 60 হ্যাঁ 60 কে t বললো? cube by 3। এই অনুস্মিতা 60 বললে তুমি? হ্যাঁ এটা ডিফারেন্সিয়েশন নয়, এটা ইন্টিগ্রেশন। হ্যাঁ হ্যাঁ সরি 3t স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? থ্রিটাকে আমরা বাইরে আনতে পারি, টি স্কোয়ার ইন্টু ডিটি, আর টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে?
নিয়ম হচ্ছে T to the উপরে পাওয়ারটা +1 হবে, নিচেও ওই পাওয়ারটা আসবে +1 হয়ে যাবে। তো এটা আসছে 3t³/3, মানে 3 কেটে যাবে, মুখে মুখে করবো চলো। 3t² ইন্টিগ্রেশন 3 থাকবে, আর t² ইন্টিগ্রেশন হয়ে যাবে t³/3, পাওয়ার একটা বাড়ে, নিচে ওই পাওয়ারটাই জাস্ট লিখে দিতে হয়, প্লাস 2 ইন্টু টি রয়েছে, টি মানে কি t⁻1, তাহলে কি হয়ে যাবে t²/2, পাওয়ার জাস্ট একটা করে বাড়ছে আর ওই পাওয়ারটা নিচে বসিয়ে দিচ্ছি, প্লাস 5 ইন্টু ডিটি রয়েছে, 5 তো কনস্ট্যান্ট, ও তো বাইরে থাকবে, আর ডিটির ইন্টিগ্রেশন কি হয়ে যায় টি, দ্যাটস ইট। 3 কেটে যাবে, 2 কেটে যাবে, পুরোটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, আপার লিমিট 2, লোয়ার লিমিট 0, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কি আসছে ব্র্যাকেটের মধ্যে t³ প্লাস t² প্লাস 5t, আপার লিমিট 2, লোয়ার লিমিট 0। একবার টি এর জায়গায় 2 বসাবো, একবার টি এর জায়গায় 0 বসাবো, কিউ ইজ ইকুয়ালস টু পুরোটা একবার টি এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 2³ প্লাস 2² প্লাস 5 ইন্টু 2 মাইনাস টি এর জায়গায় 0 0 0, 5 ইন্টু 0 0, তো পুরোটা 0 চলে আসছে। ওয়েল 2³ মানে কত 8, 2² মানে কত 4, 5 ইন্টু 2 মানে কত 10, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কত এলো আমাদের 22, আর আধানের একক কি হয় কুলম্ব, সো ইট ইজ 22 কুলম্ব। প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝেছি। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম, এটা অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারেন্টের একক এখনই করাবো আমি, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক, তোমরা জানো অলরেডি। আচ্ছা, আগের প্রবলেমটা WBJEতে এসেছিলো 2009। এনিওয়েজ, কারেন্টের এক্সপ্রেশন দেওয়া আছে 4π sin πt, 4π sin πt, ঠিক আছে। এবার এখানে তোমাদেরকে জিজ্ঞেস করছে, দুটো প্রবলেম দিয়েছে, কী কী প্রবলেম, আধানের মান জানতে চেয়েছে, ওরা আধানের মান জানতে চেয়েছে দুটো টাইম ইন্টারভালে। প্রথমটা হচ্ছে টাইম 0 থেকে শুরু করে 1 সেকেন্ড অবধি, আর সেকেন্ড কোশ্চেনটায় আবার আধানের মানই জানতে চেয়েছে ওরা, টাইম 1 সেকেন্ড থেকে শুরু করে 2 সেকেন্ড অবধি। করো, এটা তোমরা নিজেরা করবে, ভ্যালু আমাকে বলবে, করো দেখি কে আগে করতে পারে, প্রত্যেকে করবে। কে রিলিভ করলো? আচ্ছা এক্ষেত্রে দুটো আধানকে শুধু বার করলেই হবে তো, মানে বুঝলাম কিউ না। কিউ যে দুটো দিয়েছে হ্যাঁ, কি হয়েছে? আর কিছু, আমি বলছি এখানে কিউ যে দুটো দিয়েছে ওখানে ওই দুটো বার করলেই হবে, তার কিছু করতে হবে না তো? না, আর কি বার করবে, কিউই বার করতে হবে, আচ্ছা। তাড়াতাড়ি বার করো। স্যার বলছি এখানে সাইনের অ্যাঙ্গেলটাই কি পাইটি? কি হয়েছে? মানে এখানে 4π sin পাইটিটা কি অ্যাঙ্গেলটা নাকি টিটা আলাদা ওখানে? সাইন পাইটি একসঙ্গে, পুরো পাইটিটাই হচ্ছে ওর অ্যাঙ্গেল, পাইটি। সো বেসিক্যালি টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে পাই। আমরা তো এই ফর্মুলাটা প্রত্যেকেই জানি, ধরো তোমাদেরকে বলা হলো ইন্টিগ্রেশন অফ সাইন mx dx, তো এখানে স্যার ফার্স্টেরটার অ্যান্সার -4 cos t কুলাম। ঠিক করে করো, ঠিক করে করো। ধরো বললাম ইন্টিগ্রেশন সাইন mx dx, তো এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাহলে এমটা হচ্ছে এখানে কোএফিসিয়েন্টের মতো, আমরা জানি এমনিতে সাইনের ইন্টিগ্রেশন কি হয়ে যায় -cos mx, আর যেহেতু এখানে এক্স এর একটা কোএফিসিয়েন্ট রয়েছে, ওই কোএফিসিয়েন্টটা নিচে চলে যাবে, cos mx/m। শুভমিতা কি বললে, মাইনাস কি? -4 cos t কুলাম। ঠিক করে করো। অ্যান্সারটা কি নয়? -4 cos পাই
আরেকটা কে কি বললে? মাইনাস কস কিছু আসছে না কিন্তু। 9 হচ্ছে। কত আসছে? 1। না, ফার্স্টেরটা 4 পাই cos পাই। আমি করি, দাঁড়াও, কি মুশকিল। এত কঠিন নাকি এটা? কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, টাইম লিমিট কি বলেছে? 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড, আই ইন্টু ডিটি। ভালো, আই এর জায়গায় বসাচ্ছি আমি। স্যার হ্যাঁ বলো, বলো প্রিন্স। ফার্স্টেরটা -4 cos পাই। আচ্ছা চলো করি, দেখছি আমি, হতে পারে। -4 cos পাই। দেখছি চলো। ইন্টিগ্রেশন 0 থেকে 1, আই এর জায়গায় বসাচ্ছি আমি 4 পাই সাইন পাই টি ইন্টু ডিটি। ভালো, ওয়েল 4 পাই ইজ আ ভ্যালু, কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। তো কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 4 পাই, এই 4 পাই ইন্টিগ্রেশনের ভিতর 0 থেকে 1 সাইন পাই টি বাই ডিটি, সাইন পাই টি ডিটি। এবার তোমরা জানো প্রত্যেকেই যে সাইনের ইন্টিগ্রেশনে কস মাইনাস চলে আসে, মাইনাসটা বাইরে বার করলাম, -4 পাই কস পাই টিটাকে ভিতরে রাখছি, থার্ড ব্র্যাকেট দিলাম কারণ লিমিট বসাতে হবে তাই, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। কিউ ইজ ইকুয়ালস টু -4, দ্যাট, আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে। সাইন পাইটি রয়েছে, তাহলে বাই পাই হবে না, বাই পাই হবে একটা, কারণ টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে পাই। আচ্ছা, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এবার দেখো, যদি পাইটাকে আমি কমন নিয়ে বাইরে বার করি তাহলে কেটে যাবে এই পাই পাই, তাহলে কি থাকবে শুধু? কিউ ইজ ইকুয়ালস টু -4 কস পাই টি, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। ভালো, একবার এই টি এর জায়গায় 1 বসবে তাহলে কি হয়ে যাবে? কস পাই। একবার এই টি এর জায়গায় 0 বসবে তাহলে হয়ে যাবে কস 0। কস পাই মানে কত? কস পাই মানে হচ্ছে কস 180, কস 180 ভ্যালু হচ্ছে -1, আর কস 0 মানে শুধু 1 তোমরা জানো। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কি আসছে? -4 ইন্টু কস পাই মানে -1 মাইনাস কস 0 মানে শুধু 1, -1 হয়ে যাচ্ছে -2, -4 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে -4 ইন্টু -2 কত হবে? +8 কুলম্ব। এত কঠিন ছিল? আমার 9 বেরিয়েছিল। কি করে 9 আসতে পারে? দেখে নাও কোথায় ভুল হয়েছে। এই লাস্টেই ভুল করেছি। পরেরটা করো, পরের পার্টটা। এবার 4 আসছে। হতে পারে, দেখছি। স্যার 0 আসবে তো? আমার 0 আসছে? -8 আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, আমারও -4 আসবে। আমার -8 আসছে। আচ্ছা ঠিক আছে, পৌশালী আর ঋষার এসছে -8, শুভমিতার এসছে -4, -2 আসছে। অমানুষের আসছে -2, মধুজার এসছে 0, আর -4 আসছে। সঞ্চারী কত এসছে? -4। হ্যাঁ। আচ্ছা, অনুস্মিতার কত এসছে? স্যার -5। 4। আচ্ছা, প্রিন্স বলছে -5। আমার 4 এসছে। আচ্ছা ঠিক আছে, দেখি আবার আমার কত আসে। আমার মনে হচ্ছে এবার 100-200 আসবে, একজনের এক এক রকম বেরোচ্ছে কি করে গো। আচ্ছা, লিমিটটা হচ্ছে শুধু 1 থেকে 2 সেকেন্ড, ঠিক আছে।
কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো, আচ্ছা লিমিটটা হচ্ছে মনে রাখবে এখানে কী বলেছে, লোয়ার লিমিট হচ্ছে 1 থেকে 2, তাই না? কারণ 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বলেছে। আই ইন্টু ডিটি, ভালো। কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1 থেকে 2, আই এর জায়গায় বসবে কী ছিল, 4 পাই সাইন পাই টি ইন্টু ডিটি। যেহেতু ইন্টিগ্রেশন করছি 4 পাই তো একটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন 1 থেকে 2 সাইন পাই টি ডিটি। ওয়েল কিউ ইজ ইকুয়ালস টু 4 পাই ইন্টু সাইন পাইটি ইন্টিগ্রেশন কী হবে তোমরা জানো, সাইন ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস বেরোয়, তাহলে মাইনাস কস পাই টি বাই পাই, আগেরটার মতোই তো। আপার লিমিট 2, লোয়ার লিমিট 1, আবার এই পাই পাই কেটে দিতে পারি আমি, তাহলে কী আসবে, কিউ ইজ ইকুয়ালস টু -4 ব্র্যাকেটে কস পাই টি, আপার লিমিট 2 লোয়ার লিমিট 1। একবার এই টি এর জায়গায় 2 বসবে, তাহলে এটা হয়ে যাবে কস 2 পাই, মাইনাস একবার এই টি এর জায়গায় 1 বসবে, তাহলে হয়ে যাবে কস পাই। আচ্ছা, কস 2 পাই, 2 পাই মানে কি জানো তো, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, আর ওটাই তো 0 ডিগ্রি হয়, তাহলে কস 2 পাই মানে হচ্ছে কস 0 ডিগ্রি, সেম ভ্যালু কত হবে 1, আর কস পাই মানে -1 হয়, একটু আগেই বলেছি। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু -4, কস 2 পাই মানে এসছে আমাদের 1, মাইনাস অফ কস পাই মানে -1, আগেই বলেছিলাম। তো তাহলে এটা আসছে কত, কিউ ইজ ইকুয়ালস টু -4 ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস 1 মানে এলো -4 ইন্টু 2, তাহলে কত চলে আসছে, -8 কুলম্ব। দ্যাটস ইট। সো -8 কুলম্ব হবে, করে নাও প্রত্যেকে, কোথায় ভুল হয়েছে দেখো। স্যার বলো। বলছি কি যে স্যাটারডেটা কি হবে? বুঝলাম না, কি বললে? স্যাটারডেটা কি হবে? একটু লিখে দাও, আমি বুঝতে পারছি না গো। বাপরে। স্যাটারডেটা স্যাটারডে কি আছে? আরে স্যাটারডে তো কেমিস্ট্রি ক্লাস, ওটা এখন কি, ওটা তো ফিজিক্স, এখন ফিজিক্স নিয়ে কথা হচ্ছে।
ফিজিক্সটা অফলাইন হোক আগে, তারপর আমি কেমিস্ট্রিটা দেখছি। কেমিস্ট্রি সবার সঙ্গে কথা বলতে হবে না। স্যাটারডে শোনো একটা কথা, মানডে কি অফলাইনে? সানডে কি? আমি বলছি মানডে কি অফলাইনে এক্সাম দিতে যাবো? হ্যাঁ প্রবাবলি তাই। আচ্ছা। মুসলাম তাহলে, মুছে দিলাম। আচ্ছা, ওয়েল, এবার লেখো তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রার একক বা তড়িৎ প্রবাহের একক লেখো, তাহলেও হবে। তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক এই একই জিনিস। আমরা কি জানি? কিউ ইজ ইকুয়ালস টু আইটি। তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হয়? কিউ বাই টি। তড়িৎ প্রবাহের একক তাহলে কি হবে? কুলম্ব পার সেকেন্ড। ইয়া, এক্স্যাক্টলি। তড়িতাধানের একক বাই সময়ের একক। তড়িতাধানের একক বাই সময়ের একক। তো তড়িতাধানের সময় এককটা কি জানি আমরা? এসআইতে জানি হচ্ছে, যদি এসআই এর ক্ষেত্রে বলি, লেখক এটা লেখো। হুম, তো লেখো কি হবে? তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব, রাইট? কুলম্ব। আর সময়ের একক তো হয় সেকেন্ড। তাহলে এটা হবে হচ্ছে কুলম্ব সেকেন্ড ইনভার্স, মানে কুলম্ব সেকেন্ড ইনভার্স। আর এটা কি আমরা বলি হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আমি একটা কথা বলি, এই কথাটা মনে রেখো। দেখবো অনেকে টিচার, অনেকে মানে অনেক স্টুডেন্টরা লিখে দেখবে এরকম, এই কারেন্টের ভ্যালু কত বেরিয়েছে স্যার? 5 অ্যাম্পিয়ার। আমি আগেও বলেছি, আবারও বলছি, এরকমভাবে কিন্তু লেখার কোনো নিয়ম নেই। আইদার ইউ রাইট 5 এ অর ইউ রাইট 5 অ্যাম্পিয়ার। এরকম অর্ধেক অর্ধেক লিখে পাকামি করার কোনো মানে হয় না, বিকজ দের ইজ আ স্ট্রিক্ট রুল টু রাইট দ্য সিম্বল অফ এনি ইউনিট। যদি কোনো সায়েন্টিস্ট, আমি আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো সায়েন্টিস্টের নাম থেকে আসে, যেমন ধরো সায়েন্টিস্টের নাম কেলভিন, নিউটন, তারপর জুল, এগুলো সব সায়েন্টিস্টদের নাম, ঠিক আছে? তো কেলভিনের নাম থেকে যদি কোনো ইউনিট আসে, টেম্পারেচারের ইউনিট এসছে, তো আমরা লিখি না 298 কেলভিন। সো আইদার রাইট 298 ক্যাপিটাল কে। যদি কোনো সায়েন্টিস্টের নাম থেকে আসে তাহলে সিম্বল তো একটা লেটার দিয়ে দেখানো হয়, ক্যাপিটালে লিখতে হবে, ঠিক আছে? টাইমের ইউনিট কি? সেকেন্ড। তো সেকেন্ড কিন্তু কারোর নাম থেকে আসেনি, তো যদি সিম্বল দিয়ে দেখাতে চাও তাহলে লেখো 5s। 5s, স্মল এস হয়ে গেল, দেখো এটা। যেহেতু কেলভিনটা কারোর নাম থেকে এসছে তাই ক্যাপিটাল কে, যেহেতু সেকেন্ডটা কারোর নাম থেকে আসেনি তাই স্মল এস, 5s। নিউটনটা কি কারোর নাম থেকে এসছে? অবভিয়াসলি, নিউটন একজনের নাম, বিখ্যাত লোক। ফোর্সের ভ্যালু 5 নিউটন। সো স্মল এন নয়, কিন্তু ক্যাপিটাল এন লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? এবার এই যে লিখি আমরা 5 অ্যাম্পিয়ার এ এম পি, দ্যাটস রং। আইদার ইউ হ্যাভ টু রাইট ক্যাপিটাল এ অর জাস্ট দ্য ফুল নেম। যখন পুরো নামটা লেখা হবে, হ্যাঁ এটা একটা ব্যাপার, 5 নিউটন যখন পুরোটা লিখবে তখন লিখতে হবে 5 নিউটন, পুরোটাই স্মল এ, ইভেন দ্য ফার্স্ট লেটার অলসো। কেলভিন যদি পুরোটা লেখো তাহলে লিখতে হবে এরমভাবে, পুরোটাই স্মল এ। দরকার কি আছে শুধু ক্যাপিটালকে লিখে তো তাহলেই তো হয়। লোকজন বলবে না আমরা লিখবো এ এম পি, এ সমস্ত চলবে না। আমরা লিখবো সেকেন্ড, SEC, এটাও চলবে না। আইদার সেকেন্ড পুরো লেখো, নইলে শুধু এস লেখো, কায়দা করতে যেও না। তারপর অনেক দেখবে গ্রামকে লেখে GM, আমাদের অনেকেরই অভ্যাস আছে গ্রামকে GM লেখা। গ্রাম ইজ নট GM, গ্রাম ইজ অনলি G। GM PM কিছু চলবে না। ওয়েল, স্যার আমি অনেক বইতেও দেখেছি গ্রামকে জিএম লেখা আছে। হ্যাঁ গ্রাম যদি লেখা থাকে GM, ভুল লেখা আছে, মাথায় রাখবে কিন্তু। GGG, আমাদের ছোটোবেলার বইতে অনেক ভুল থাকতো, এখনও আছে অনেক জায়গাতে। এবার বিষয়টা কী হয় শোনো, আমরা অতটা সেন্সিটিভ হই না জিনিসটাকে নিয়ে, সেই জন্য হয়তো টিচাররা কেটে দেয় না।
কিন্তু যদি জিনিসটা নিয়ে সেন্সিটিভ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বোঝা উচিত যে গ্রাম লেখা উচিত না, ইটস জি। এবার হ্যাঁ সঞ্চারী দেখো, হ্যাভিং সেড দ্যাট, ধরো তোমাকে আমি বললাম যে গ্রাম মূল, গ্রাম ইকুইভ্যালেন্ট, ওগুলো আমরা করতাম, ওগুলো কিন্তু শর্টে লেখা হচ্ছে, ওগুলো সিম্বল নয়। গ্রামকে শর্টে লেখা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, তখন কিন্তু জিএম লিখতে হবে। তুমি কোথায় দেখেছো জিএম বলো? তোমরা ইউনিটে দেখেছো না এই জায়গাটার কথা বলছিলে, গ্রাম ইকুইভ্যালেন্ট? হ্যাঁ এখানেই লিখেছি। হ্যাঁ, এইটা কিন্তু আলাদা জিনিস। দিস ইজ নট দ্য গ্রাম ইউনিট। এটা পুরোটা নামই গ্রাম ইকুইভ্যালেন্ট, ওটাকে শর্টে জিএম লেখা হয়। দ্যাটস নট দ্য সিম্বল অফ জি। গ্রাম মোল, তাহলে লিখতে হবে জিএম মোল, দ্যাটস নট দ্য সিম্বল। এই মলটা তো মলিকিউলের শর্ট ফর্ম, সেরকমভাবে গ্রামের শর্ট ফর্ম হচ্ছে জিএম, বাট দ্যাটস নট দ্য সিম্বল। হোয়েন ইউ আর ইউজিং গ্রাম অ্যাজ এন ইউনিট, তখন তোমাকে জি লিখতে হবে, দ্যাটস দ্য সিম্বল অফ গ্রাম। এটা সিম্বল নয়, তাই জিএম লেখা হয়। তাই এটা খেয়াল রেখো, অনেকে আমি দেখেছি তাহলে তাহলে স্যার গ্রাম ইকুইভ্যালেন্টে জি লিখবো, না না না, এটা গ্রামকে শর্টে লেখা হচ্ছে জিএম বলে। এনিওয়েজ হয়েছে। তাহলে তাহলে কারেন্টের ইউনিট কি? কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, চোখ বন্ধ করে অ্যাম্পিয়ার, ঠিক আছে? বেশ, ইএসইউ কারেন্ট ফারেন্ট কোনো কাজে লাগে না, বেকার জিনিসপত্র করে কোনো লাভ নেই। কোশ্চেন লেখো। ডেফিনেশন অফ সরি 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। আমি যখনই কোনো সংজ্ঞা তোমাদেরকে লিখিয়েছি তার আগে একটা ক্যালকুলেশন করিয়েছি। যখন 1 কুলম্বের সংজ্ঞা করিয়েছিলাম, এফ ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, 1/4πε0টা 9 × 10⁹ আমাদেরকে দেখাতে হবে Q1 ইজ ইকুয়ালস টু আমরা 1 ধরলাম, আর এর জায়গায় আমরা বা কিউ ধরে নিলাম, আর এর জায়গাটায় আমরা 1 মিটার ধরলাম। এইভাবে করতে হবে আমাদের, না দেখে ডিরেক্ট ডেফিনেশন লিখলে হয় নাকি? এই ডেফিনেশনগুলো তো আমরা নিজেরা বানাচ্ছি, এগুলো তো কোনো মানে ইন্টারন্যাশনাল কোনো ডেফিনেশন নয়। 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন কী হবে তাহলে? আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু আই ইন্টু টি, তাহলে আই ইজ ইকুয়ালস টু কী হবে? কিউ বাই টি। যদি যদি কিউ ইজ ইকুয়ালস টু যদি টি ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড এবং কিউ ইজ ইকুয়ালস টু 1 কুলম্ব হয়, তাহলে আই ইজ ইকুয়ালস টু কী আসছে? 1 কুলম্ব বাই 1 সেকেন্ড মানে 1 প্রিন্স। আমরা এই 1 কুলম্ব সেকেন্ড ইনভার্সকে কী লিখতে পারি প্রিন্স? 1 কুলম্ব সেকেন্ড ইনভার্স কী লিখতে পারি? অ্যাম্পিয়ার। ভেরি গুড, তাহলে 1 অ্যাম্পিয়ার। সো বেসিক্যালি 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন কী হবে? যখন কোনো একটা পরিবাহীর একটি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তখন ওই প্রবাহমাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হবে। তো ডেফিনেশন লেখো, এটা করে নিয়ে তারপর ডেফিনেশন লিখবে। লেখো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ তড়িতাধান প্রবাহিত হলে, 1 কুলম্ব পরিমাণ তড়িতাধান প্রবাহিত হলে 1 কুলম্ব পরিমাণ তড়িতাধান প্রবাহিত হলে সেই প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলা হয়, সেই প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। দ্যাটস ইট। আচ্ছা, এবার বলি এই চ্যাপ্টারটার যে পরের টপিকটা রয়েছে, দ্যাট ইজ রিলেটেড টু সেল, আই মিন ব্যাটারি। তো তোমাদের আমি জানি তোমাদের সবারই ইলেকট্রোকেমিস্ট্রি পড়া হয়ে গেছে, তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা, সেই তড়িৎ রসায়নের চ্যাপ্টারে তোমরা প্রথমে ওই গ্যালভানীয় কোষ, ভোল্ট আর ইলেকট্রোলাইটিক কোষ মানে তড়িৎ বিশ্লেষণ কোষ পড়েছো। ওই গ্যালভানীয় কোষের মধ্যে দেখবে ড্যানিয়েল সেল আর সরল ভোল্টীয় কোষ বলে টপিক ছিল। ওই দুটো যদি তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এর পরের দিনে যেটা করাবো ব্যাটারি, আমি ভাবছি জিনিসটাকে হয়তো স্কিপ করবো, বা ঠিক আছে আমি করিয়ে দেবো। যদি তোমরা বলো যে না আমরা একদম কনফিডেন্ট জিনিসটার বিষয়ে জানি, তাহলে ওই সেলটাকে আমি স্কিপ করে বেরিয়ে যাব, ডিরেক্ট রোধে চলে যাব। আর যদি তোমরা বলো যে না একবার দেখিয়ে দিলে ভালো হয়, তাহলে যেমন দেখিয়ে দেবো পরের দিনে হয় সরল ভোল্টীয় কোষের ব্যাপারটা। তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে সবার, অসুবিধা হবে না এর জন্য। মানে ব্যাটারি কিভাবে কাজ করে আমরা পরের দিন ব্যাটারি থেকে শুরু করব, তারপর রোধে যাব, রোধের সার্কিটে যাব, তারপরে কোষের সমবায়, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ও আরেকটা জিনিস আছে লাস্টে, বিচলন বেগ, ড্রিফট ভেলোসিটি, এই চ্যাপ্টার শেষ। তারপরে কেভিএল কেসিএল, তারপর পাওয়ার এনার্জি। পাওয়ার এনার্জি চ্যাপ্টার আমরা একদিনে শেষ করে ফেলবো। কেভিএল কেসিএলটায় 2-3 দিন সময় লাগবে সার্কিট সলভ করার জন্য।
খুব তাড়াতাড়ি এই মডিউল আমি শেষ করে দিয়ে এই মডিউলের উপর পরীক্ষা নেব। আবার বলছি, পরের সপ্তাহে মানে পরের সোমবার নিউমেরিক্যাল প্রবলেমসের উপরে 1 ঘন্টার পরীক্ষা নেব। ভালো করে প্র্যাকটিস করা আরম্ভ করো, যার যেখানে আটকায় আমাকে জিজ্ঞেস করো, অনলি অন দ্য ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, এবার আমি বলবো প্রিন্স আর অনুস্মিতাকে একটা কথা। তোমরা এই ইউনিট 1-এর পরীক্ষাটা কবে দেবে বলো? আজকে দিতে পারবে? আজকে তো পড়া আছে। বিকেলের দিকে হবে না? না, রাখতেও হবে না কখন হবে? রাতে? স্যার। বুধবার আসছেন, বুধবার নেবেন তাহলে? বুধবার? হুম। অনুস্মিতার বুধবার হবে? বুধবার তো হ্যাঁ, ডেট বুধবার আছে। 7:30টার পর থেকে হবে। প্রিন্স হবে বুধবার 7:30টার পর থেকে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তোমার জন্য নতুন করে কোশ্চেন বানাবো। হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিন্স তোমার তো আমি বাড়ি যাচ্ছি, যাই হোক পরে কথা বলছি। আর বাকিরা শোনো, আজকে বিকেলের মধ্যে আমি খাতা দেবো, খাতায় যেগুলো লিখবো ভালো করে কিন্তু খাতাটা চেক করবে। আমি ইনস্ট্রাকশনস লিখে দেবো, আর যেখানে যেখানে ডাউট থাকবে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে ইনস্ট্যান্টলি। পড়াশোনা কিন্তু ভালো করে করো। চলো লিভ করো, পরের সোমবার আমার বাড়িতে। স্যার, বলো। বলছি যে আপনি আগের দিন